একজন গৃহিণীর দিন শেষে ক্লান্তি থাকলেও পরিবারের জন্য যেন রান্না করতেই ভালো লাগে। আজকে সন্ধ্যার ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেই সাথে আমের আচারের রেসিপি আজকে আমি শেয়ার করেছি। সেই সাথে তো থাকছে মজাদার ইলিশ ভুনা। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। ইদানিং না মিষ্টি আলু খেতে বেশ ভালোই লাগে। এর আগে হচ্ছে ইহানের বাবা মিষ্টি আলু নিয়ে এসেছিল, সেগুলো না অনেক বেশি মিষ্টি ছিল। এবারের যে আলুগুলো নিয়ে এসেছে সেগুলো না অনেক বেশি মিষ্টি। আর আমরা হচ্ছে সবসময় এয়ার ফ্রায়ারেই হচ্ছে মিষ্টি আলু এভাবে পুড়ে তারপর খাই। এটা কিন্তু বেশ ভালোই লাগে। আপনাদের বাসায় যদি এয়ার ফ্রায়ার থাকে আপনারা অবশ্যই এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কাছেও কিন্তু ভালোই লাগবে। গ্যাসের চুলায় কিন্তু মিষ্টি আলু হতে অনেক বেশি সময় নেয়, কিন্তু এয়ার ফ্রায়ারে এটা হতে 20 মিনিটের মতো সময় লাগে, কারণ অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যাদের বাসায় সিলিন্ডার তারা কিন্তু মিষ্টি আলু সিদ্ধ করতে গেলে যেহেতু অনেক সময়ের ব্যাপার, আমি বলবো গ্যাসের খরচও কিন্তু অনেক বেশি হয়। আসলে এয়ার ফ্রায়ার থাকলে এটাই হচ্ছে অনেকটা সুবিধা আমার মনে হয়। সিলিন্ডারে সাশ্রয় করতে গেলে এটা হচ্ছে একটা বেস্ট অপশন। আর টেস্টের কথা চিন্তা করতে গেলে আমার কাছে ২টা টেস্ট কিন্তু একই রকম লাগে। মানে গ্যাসের চুলায় যেভাবে সিদ্ধ করা হয় আর এয়ার ফ্রায়ারে যেভাবে হয়েছে সেটার টেস্ট আমার কাছে তফাৎ লাগে নাই। তো যাই হোক, এইভাবে আমি ছোট ছোট পিস করে কেটে দিয়েছিলাম যেন এয়ার ফ্রায়ারেও এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এইদিকে আমি হচ্ছে ইহানের বাবার জন্য হচ্ছে ডিম দিয়ে ব্রেড ভেজে নিব। আর দেখলাম হচ্ছে ব্রেডগুলো ডেট চলে যাচ্ছে। সেদিন তো সকালে আমরা আসলে নাস্তা করেছিলাম, এর মাঝেও মানে কিছুদিন খাওয়া হয়েছিল। ইহানের বাবা হচ্ছে আসলে খায় নাই, তো ওর জন্যই রাখা ছিল। পরে ভাবলাম ওকে একটু বানিয়ে দিই, ও তো এই খাবারটা খুব বেশি পছন্দ করে। আসলে আমরা গৃহিণীরা এতটাই ব্যস্ত থাকি, কি বলবো, যেহেতু সারাদিন হচ্ছে রান্নাবান্না ঘরের কাজ নিয়েই থাকি। আসলে এই রান্নাবান্না যখন কষ্ট করে করি, আসলে বাসার সদস্য যারা থাকে সবাই যখন রান্না অনেক বেশি পছন্দ করে, তখনই কিন্তু সারাদিনের ক্লান্তিটা যেন কেটে যায়। আসলে কাজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন, সবারই তো ভালো লাগে। আর আমি এমনিতেও হচ্ছে সুন্দর করে গুছিয়ে কাজ করতে আগে থেকেই পছন্দ করি। এলোমেলো কাজ তো আমার একদমই পছন্দ না। আর যখনই আমি সবার সামনে সেগুলো উপস্থাপন করি সেগুলো তো আমার আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমি আচারের প্রিপারেশন নিয়ে নিচ্ছি। অবশেষে আমি আপনাদের সাথে আমের আচারের রেসিপি শেয়ার করতে পারছি। প্রথমে আমি একটা প্যানে হচ্ছে সরিষার তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। আজকে যে আচারটা বানাবো সেটা হচ্ছে আমের যে একটু গলা টাইপের আচারটা হয়, একটু গলা গলা ভাব, সেইটা আর কি। সেই আচারটা না আমার খেতে অনেক বেশি ভালো লাগে। আর আজকে হচ্ছে টক ঝাল মিষ্টি আচার বানাবো। একেবারে মিষ্টিও না, একেবারে টকও হবে না, আবার বেশি একটা ঝালও হবে না, 3টা মিশ্রণই থাকবে। আমি একদম নর্মাল ওয়েতে করছিলাম। আর এই রেসিপিটা না আমি আমার বড় আপুর কাছ থেকে নিয়েছি। ওর বাসায় আমি একবার হচ্ছে এই আচারটা খেয়েছিলাম, আমার কাছে না অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আমি কিছুক্ষণ হচ্ছে তেলে এভাবে আমটা নাড়াচাড়া করে যখন একটু ভালোভাবে দেখেছি তেলটা বলক উঠেছে, তখনই আমি হচ্ছে চিনি দিয়ে দিয়েছিলাম। আচারে আজকে আমি যে উপাদানগুলো অ্যাড করব সেগুলো হচ্ছে আমি ধাপে ধাপে অ্যাড করব। আসলে আমটা এত বেশি পরিমাণে টক ছিল, এর জন্য চিনির পরিমাণটাও একটু বেশিই লেগেছে। অন্য সময় তো দেখা যায় যে মানে কিছু আম একটু মিষ্টিও পাওয়া যায়, কিন্তু এই আমটা অনেক বেশি টক ছিল। তো এখানে আমি হচ্ছে শুকনা মরিচ তো প্রথমেই দেখেছেন তেলে রেখেছিলাম, সেটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে 5 ফোড়নের গুঁড়া যেটা, সেটা আমি অ্যাড করছি। প্রথমে একটু দিয়েছি পরিমাণে, তারপর এটা কিছুক্ষণ রান্না করে নিব। তারপর আমি আবার হচ্ছে এগুলো আস্তে আস্তে অ্যাড করব আমার যতটুকু দরকার হয়। আপনারা হচ্ছে এটা রান্না হতে হতেই বুঝতে পারবেন, এটার একটা স্মেল আসবে। তারপর হচ্ছে তো একটু একটু টেস্ট করবেনই, টেস্ট করলেও আসলে বোঝা যায়। আমি আসলে ওইভাবে পরিমাণটা এখন বলছি না, এটা আমি আসলে আমার মতো করে অ্যাড করেছি।
আমরা যারা আচার বানিয়েছি তারা কিন্তু সবাই জানি যে প্রথম দিন আচার জাল দিলে কিন্তু ওইভাবে কালারটা আসে না। আচার 2-3 দিন একটু জাল দিলেই কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো আমি হচ্ছে ফুল রেসিপি শেয়ার করার জন্য 2-3 দিনের ভিডিও কিন্তু আমি একসাথে করেছি, যেন আচারটা আমি একদম একটা ভিডিওর মাধ্যমেই আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারি আচারের রেসিপিটা। এটা হচ্ছে এর পরের দিন সকালবেলার ভিডিও। আমি আচারটা একটু জাল দিয়ে নিচ্ছিলাম। আসলে আচারটা কিন্তু এরকমই হচ্ছে গলা গলা ভাব হবে। এখানে 2-3 দিন জাল দেওয়ার পরে এটা এরকম কালার এসেছে। আর এখন আমি একটু টেস্ট করে দেখছিলাম। তারপরে আমার কাছে যদি মনে হয় যে আমি আরেকটু চিনি বা আরেকটু পাঁচফোড়ন বা একটু ঝাল অ্যাড করব, তাহলে আমি লাস্টে অ্যাড করে নিব। লাস্টের দিকে আপনারা এগুলো অ্যাড করবেন, এমনিতেও এতে করে হচ্ছে ফ্লেভারটা ভালো আসে। ইহানের বাবাকে দিয়েও টেস্ট করিয়েছি। ওকে টেস্ট করানোর পরে ও যখন বলল যে না সব কিছু ঠিকঠাক আছে, তুমি নামিয়ে নিতে পারো, পরে আমি হচ্ছে নামিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে একটা কাচের জারে করে এই আচারটা হচ্ছে সংরক্ষণ করব। আসলে আচার বানালে আপনারা হচ্ছে কাচের জারে রাখার চেষ্টা করবেন, এতে করে আচার কিন্তু অনেক দিন ভালো থাকে। কাচের জারে নেওয়ার আগেই কিন্তু পাতিল থেকে আমার আচার খাওয়া শুরু হয়েছিল অলরেডি। ইহানের বাবা খুব পছন্দ করে আচার খাচ্ছে, আমার কাছে তো বেশ ভালো লাগছে। আর এদিকে তো আমার শ্বশুর শাশুড়িও বাসায় চলে আসবে, এর জন্য আমি আর পাঠাইলাম না ওনাদের জন্য আচার, না হলে পাঠাই দিতাম। আমার বাসায় আসলে তো ওনারা খেতেই পারবে। তো আচারে কিন্তু আমি অন্য কোনো আদার্স মশলা আমি ব্যবহার করিনি। অনেকে কিন্তু অনেক টাইপের মশলা ব্যবহার করে থাকে। আমি একদম সিম্পলভাবেই করেছি। আর এইদিকে হচ্ছে আমি ডাল বসিয়েছি, আর এখানে হচ্ছে রসুন বাটা দিয়ে দিচ্ছিলাম। আজকেও আমি হচ্ছে আমডালই রান্না করব। আর এইদিকে দেখেন সিঙ্কের উপরে আমার অনেক কিছু জমে ছিল, ভাবলাম ডাল বসিয়ে এগুলো হচ্ছে ক্লিন করে নিই। আজকে তো আমার ওরকম কোনো ঝামেলা রান্না নেই, কারণ আজকে আমি হচ্ছে ইলিশ মাছ ভুনা করব। ইলিশ মাছ ভুনা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আর এমনিতেও না আমি সিঙ্কের উপর হচ্ছে কিছু জমিয়ে রাখি না কখনোই। দেখা যায় যদি শরীর কোনো দিন খারাপ থাকে বা ভালো লাগে না, তখন হচ্ছে জমে থাকে, না হলে আমি সাথে সাথে কাজ করে ফেলি। একদিকে রান্না হতে থাকে, আরেকদিকে আমি হচ্ছে এগুলো হচ্ছে ধুয়ে রেখে দেই। আরেকটা বিষয় এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমরা যে মানে প্লেট বাটি এগুলো ধুই যেই মাজনিটা দিয়ে, সেটা কিন্তু আপনারা অবশ্যই ক্লিন করে রাখবেন। আপনারা নিজেও জানবেন না এটার মধ্যে আসলে যে কত পরিমাণে জীবাণু থাকে। অনেকে আমরা কিন্তু এটা ধুয়ে ভিজা অবস্থায় রেখে দিই। এটা সবসময় পানি ঝরিয়ে রাখার চেষ্টা করবেন, যেন এটা সবসময় শুকনো অবস্থায় থাকে। আসলে এটা ভিজা থাকলে কিন্তু এর মধ্যে অনেক জীবাণু থেকে যায়। আপনি যখন আবার এটা ব্যবহার করবেন, মানে মাজনিটা ব্যবহার করবেন, তখন কিন্তু দেখা যাবে সেই মানে জীবাণুগুলো আপনার হচ্ছে প্লেটে লেগে থাকতে পারে, তখন আবার পেটেও যেতে পারে। এতে করে বিভিন্ন ধরনের রোগ হবে আপনাদের। এর জন্য আমি বলবো সবসময় এটা শুকনো রাখার চেষ্টা করবেন, পারলে একটু গরম পানি দিয়েও ধুয়ে নেবেন, এতে করে অনেক বেশি ভালো হবে আপনাদের জন্য। আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি কিভাবে ইলিশ মাছ ফ্রোজেন করে রাখি। আপনারা যদি সেই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল ঘুরে তারপর সেই ভিডিও দেখে নিতে পারেন। পহেলা বৈশাখের একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম, সেখানেই দেখিয়েছি। আর সেই ফ্রোজেন করা ইলিশই আজকে আমি হচ্ছে ভুনা করে নিব। এখন আমি এই অবস্থায় আবার হচ্ছে এটা রেখে দিব। আর ইলিশ মাছ ভুনা তো আমরা সবাই করতে পারি। ইলিশ মাছে আসলে বেশি মশলা কোনো দেওয়া যায় না, আসলে দিলে কিন্তু এটার স্মেল ওইভাবে থাকে না, টেস্টটা নষ্ট হয়ে যায়। এজন্য আমি হচ্ছে এখানে তেল দিয়ে একটু বেশি করেই তেলের পরিমাণটা দিয়েছি, কারণ ইলিশ মাছের তেল মানে ভাজা তেলটা তো আমার কাছে খেতে ভালোই লাগে, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। তো যাই হোক, এখানে আমি হচ্ছে পেঁয়াজগুলো ভেজে এখানে হচ্ছে লাল মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি, আর লবণ দিয়েছি, আর কিছু এখানে অ্যাড করব না। তারপরে হচ্ছে আজকে কিন্তু ইলিশ মাছটা আমি ভেজেও নেই নাই। এই অবস্থায় আমি হচ্ছে ইলিশ মাছটা এখানে দিয়ে দিব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, এইভাবেই রান্না করে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আমার ভাই আপুদের কাছে একটা রিকোয়েস্ট করব, সবাই আমার ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আসলে আমি বুঝি না ভিউর তুলনায় লাইকের সংখ্যা কেন এত কম। আপনারা লাইক নিয়ে কেন এত কিপটামো করেন বলেন তো? একটা লাইক দিলে কি পরিমাণ ক্ষতি হয়ে যাবে আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলেই লাইক দিবেন, আর না হলে তো দেওয়ার দরকারই নাই। আমি কাউকে ফোর্স করছি না। আর এছাড়াও যদি আমার ভিডিও আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমার কোনো ভুল হলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর চাইলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার ভিডিওটি শেয়ারও করতে পারেন।
আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু কখনোই টেনে টেনে দেখবেন না, এতে করে কিন্তু আমার চ্যানেলের অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। যাই হোক, আমি কিন্তু ডাল রান্নায় লাস্টের দিকে ভাজা জিরার গুঁড়া অ্যাড করি, এতে করে কিন্তু আমার ডালের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। আর কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সেই সাথে কিন্তু আমি টুকটাক করে রান্নাবান্না আমার যত কাজ ছিল বাসায় সব কিছুই আমি কমপ্লিট করে নিয়েছি। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।